ওয়েলকাম। আমরা আবারও চলে এসেছি ইনিশিও এডুকেশনের পক্ষ থেকে তোমাদের কাছে তোমাদের ক্লাস 11-এর অ্যালজেব্রার একটা নতুন চ্যাপ্টার, একটা টপিক নিয়ে আলোচনা করতে, যেটাকে আমরা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ মানে অনুক্রম ও শ্রেণী বলবো। ঠিক আছে, তাহলে আজকের যে আলোচনা সেটা হচ্ছে অনুক্রম ও শ্রেণী। আমরা পরপর আলোচনায় ঢুকবো, এক এক করে জেনে নিই। আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুক্রম। অনুক্রম কি? এখন তোমাদের যদি কতগুলো সংখ্যা লিখতে বলা হয়, সাপোজ বলেছে 8, 4, 6, 2, 10, এই সংখ্যাগুলি দেখো একটু এলোমেলো ভাবে লেখা আছে না? এটাকে একটু আরো ভালোভাবে সাজিয়ে লিখলে কি হবে? ভালোভাবে সাজিয়ে যদি লেখা হয় তাহলে কি হবে? প্রথমে আমি 2 লিখলাম, তারপরে আরো 2 বৃদ্ধি হয়ে 4 হয়েছে, আরো 2 বৃদ্ধি হয়ে 6, তারপরে 8 এবং তারপর 10, আরো যদি জিজ্ঞেস করা হয় তারপর হয়তো 12টাও পেয়ে যাবো আমি। তাহলে এই যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে সুসংঘবদ্ধভাবে আমি সংখ্যাগুলোকে লিখলাম, সুসংঘবদ্ধভাবে যখনই আমি সংখ্যাগুলোকে লিখবো তখন যেটা তৈরি হবে সেটাকে আমরা অনুক্রমের নাম দেবো। কি বলবো? এটা একটা অনুক্রম বা একটা সিকোয়েন্স। কেন? কারণ এখানে পর পর সংখ্যাগুলি ঊর্ধ্বক্রমানুসারে 2 বৃদ্ধি হয়ে এসছে। এবার সেটা ঊর্ধ্বক্রম না হয়ে অধক্রমও হতে পারতো। এটাকে যদি আমি উল্টো ভাবে লিখতাম যে 10, তারপরে হয়তো 8, 6, 4, 2, এটাও কিন্তু একটা সিকোয়েন্স বা অনুক্রম বলতে পারতাম। বোঝা গেছে? তাহলে একটা বিশেষ করে একটা এক্সাম্পল দিই আমি, খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, যেটার নাম হয়তো তোমরা শুনেছো বা পরবর্তীকালে শুনবে, ফিবোনাকি সিকোয়েন্স। ফিবোনাকি সিকোয়েন্স, ফিবোনাকি অনুক্রম, খুব একটা মজার একটা সিকোয়েন্স, হয়তো বিভিন্ন জায়গায় তোমরা দেখে থাকবে। এই যে সিকোয়েন্সটা বা এই যে অনুক্রমটা রয়েছে সেটা কি কি নাম্বার দিয়ে তৈরি জানো? প্রথমে দুটো নাম্বার ফিক্স থাকে এর, যেটা হচ্ছে 0,1। এটা হচ্ছে তাহলে 1 নাম্বার পদ টার্ম 1, এটা হচ্ছে 2 নাম্বার পদ টার্ম 2। তাহলে এই যে থার্ড টার্ম যেটা তৈরি হয় না, সেটা হচ্ছে এই তার আগে অবস্থিত দুটি সংখ্যার যোগফল দিয়ে তৃতীয় নাম্বারটা তৈরি হয়। তাহলে এখানে কি হবে? 0 + 1 মানে কত হবে? 1। তাহলে 1। নেক্সট নাম্বারটা কি হবে? তার পূর্ববর্তী দুটি, মানে তার পূর্ববর্তী, মানে আমি লিখছি এখন এখানে, তাহলে 1 + 1 কত হবে? 2। ঠিক আছে? তো খুব মজার না, তাই না? এর পরের যে নাম্বারটা তৈরি হবে সেটা হচ্ছে 1 এবং 2 যোগ করে সেটা হচ্ছে 3। বোঝা যাচ্ছে? এর পরের যে নাম্বারটা সেটা তৈরি হয় 3 এবং 2 মিলে 5। তার পরবর্তী নাম্বারটা তৈরি হবে 5 এবং 3 মিলে 8। তার পরবর্তী 5 এবং 8 মিলে 13। তার পরবর্তী 13 এবং 8 মিলে কত হবে? 21। তাই না? তাহলে এইভাবে পরপর আমরা একটা যে অনুক্রমটা তৈরি করব, এই অনুক্রমটাকে ফিবোনাকি অনুক্রম বলা হয়। তাহলে এই এক্সাম্পলটা থেকে জিনিসটা ক্লিয়ার হলো যে আমরা কোনগুলোকে অনুক্রম বলবো। একটা নির্দিষ্ট নিয়ম মেনে যখন আমরা কোনো কতগুলি নাম্বারকে পরপর একটা সুসংঘবদ্ধভাবে সাজিয়ে যখন একটা নির্দিষ্ট নিয়ম মেনে তাদেরকে লিখবো, একটা নির্দিষ্ট সিকোয়েন্স, কথাটা শুনেছি আমরা, তাই না? তো নির্দিষ্ট সিকোয়েন্স মেনে যখন আমরা লিখবো তখনই সেটা সিকোয়েন্স বা অনুক্রম, তাই না? অনুক্রমের ইংরেজিটা কি? সিকোয়েন্স, তাই তো? তাহলে এই যে সিকোয়েন্সটা লিখলাম বা অনুক্রমটা লিখলাম, এর প্রত্যেকটি নাম্বারকে এক একটা করে পদ বলা হয়। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে পদ বা টার্ম। টার্ম 1, টার্ম 2, এইভাবে আমরা পরপর পদ সংখ্যাগুলি বলে যাব। ঠিক আছে? তাহলে অনুক্রম কাকে বলে বোঝা গেল। এরপরে যেটা আসছি আমি, সেটাকে বলছি প্রগতি কাকে বলে বা কি জিনিস। প্রগতি, যেটাকে ইংরেজিতে প্রোগ্রেশন বলা হয়ে থাকে। প্রগতি বা প্রোগ্রেশন কি? কোন অনুক্রমে
কোন অনুক্রমের প্রতিটি পদ একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে ঊর্ধ্বক্রম কিংবা অধক্রম অনুসারে যদি আমি সাজিয়ে লিখি তাহলেই সেটাকে আমরা প্রগতি বলছি। ঠিক আগের যে এক্সাম্পলটা নিয়েছিলাম, সাপোজ এখানে একটা আমি নিচ্ছি 1, তারপরে হয়েছে 3, তারপর 5, তারপর 7, তারপর 9, তারপর 11। এই যে সংখ্যাগুলো কি একটা অনুক্রম, তাই না? একটা অনুক্রম একটা নির্দিষ্ট নিয়ম ফলো করে গেছে, প্রত্যেকটা নাম্বার তার পরবর্তী নাম্বারে যাওয়ার সময় 2 করে বৃদ্ধি প্রাপ্ত হয়ে গেছে এবং সেটা একটা সুসংঘবদ্ধ ভাবে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে আমরা ঊর্ধ্বক্রমে লিখেছি। মেবি এটা যদি অধক্রমে লেখা হতো 11, 9, 7, 5, 3, 1, তাও কিন্তু এটা প্রগতি বা প্রোগ্রেশন আমরা বলতে পারতাম। তাহলে এটা কি এটা প্রগতি বা প্রোগ্রেশন, তাই না? এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে শ্রেণী কাকে বলে। শ্রেণী ইংরেজিতে বলছে সিরিজ। এবার ব্যাপারটা বলি আমি যে শ্রেণী বা সিরিজ কি জিনিস। কোনো একটা প্রগতি বা একটা অনুক্রম, যেমন আমি এই এক্সাম্পলটাই নিচ্ছি 1, 3, 5, 7, 9, 11, এটাকে যদি আমি একটা কি বলবো একটা অনুক্রম বলছি বা একটা সিকোয়েন্স বলছি, কিংবা এটাকে একটা প্রগতি হিসাবেও ভাবতে পারছি, তাই না? কিন্তু এটাকে শ্রেণী বলা যাবে না যখন যখন এই যে সাজানোর ব্যাপারটা বীজগাণিতিক যোগ অথবা বিয়োগ, বীজগাণিতিক যোগ অথবা বিয়োগ আকারে যদি এটাকে লেখা হয় তাহলে এই যে সাজানোর ব্যাপারটা দাঁড়াচ্ছে এটাকে আমরা একটা শ্রেণী বা সিরিজ বলতে পারবো। বোঝা গেছে? তাহলে এইটাকে কিন্তু একটা সিরিজ বা শ্রেণী বলা হবে। ক্লিয়ার তো? তাহলে কোনটাকে অনুক্রম বা প্রগতি এবং কোনটাকে শ্রেণী বা সিরিজ বলছি এখানে কিন্তু আমি উদাহরণের সাহায্যে তোমাদের বোঝালাম। বোঝা গেছে? তাহলে শ্রেণী কি হবে? যখন একটা অনুক্রমের নাম্বারগুলিকে বা সংখ্যাগুলিকে পদগুলিকে প্রত্যেকটা যে টার্ম 1, টার্ম 2, টার্ম 3, টার্ম 4 পরপর যে টার্মগুলো আসছে সেই টার্মগুলোকে বীজগাণিতিক প্লাস অথবা বীজগাণিতিক মাইনাস, সেটা বীজগাণিতিক যোগও হতে পারে বীজগাণিতিক বিয়োগও হতে পারে, যে কোনো একটা চিহ্নের মাধ্যমে যদি আমরা পরপর পরপর লিখে যুক্ত বা বিযুক্ত যাই করি সেটা লিখবো তখন সেটাকে আমরা কিন্তু শ্রেণী বা সিরিজ বলতে পারছি। তাহলে শ্রেণী বা সিরিজ কত রকমের হতে পারে? শ্রেণী বা সিরিজ কি কি হতে পারে? আমরা মেইনলি শ্রেণী বা সিরিজকে আসলে দুটি পার্টে ভাঙি। শ্রেণী হচ্ছে দু রকম, একটা হচ্ছে সসীম শ্রেণী, একটা হচ্ছে অসীম শ্রেণী। আমরা জানি নাম দেখেই হয়তো বুঝে যাব যে সসীম বলতে কি বোঝাবে আর অসীম বলতে কি বোঝাবে। কোন সিরিজের মধ্যে বা কোন শ্রেণীর মধ্যে যদি আমার সাপোজ 1 + 3 + 5 + 7 + 9 এখানেই যদি একটা শেষ হয়ে গেল মানে তার যে পদ সংখ্যা সেটা সসীম সংখ্যক পদ রয়েছে, মানে 1, 2, 3, 4, 5 5টি পদ রয়েছে, একটা সসীম সংখ্যক বা একটা সীমিত পদ সংখ্যা যখন থাকছে তখন যে শ্রেণীটা তৈরি হবে সেই শ্রেণীটাকে আমরা সসীম শ্রেণী বলবো। আর যখন দেখব যে শ্রেণীটার মধ্যে অসীম সংখ্যক পদ বর্তমান থাকছে যেটা ইনফাইনাইট অবধি চলতে থাকবে তখন সেই যে শ্রেণীটা তৈরি হবে সেই শ্রেণীটাকে আমরা অসীম শ্রেণী বলতে পারবো। বোঝা গেছে? এই যে শ্রেণী লিখছি না, শ্রেণীটাকে ম্যাথমেটিক্যালি কিন্তু আমরা এইরকম একটা নোটেশন দিয়ে লিখতে পারি। চিহ্নটার নাম হচ্ছে সামেশন চিহ্ন, সামেশন সাইন। ঠিক আছে? এই যে সামেশন চিহ্নের সাহায্যে সাপোজ আমরা এখানে লিখলাম যে 2r + 1, সামেশন অফ 2r + 1, যেখানে আর কি একটা চলরাশি, একটা ভেরিয়েবল, যেখানে আমি লিখলাম r = 1, নিচে লিখছি r = 1 to 5। ঠিক? তাহলে আমরা 2r + 1 এটা হচ্ছে একটা নাম্বার, এই নাম্বারটা আর এর উপর নির্ভরশীল কারণ আর হচ্ছে চলরাশি, আর এর মানটা কোথা থেকে শুরু হবে 1 থেকে 5 অবধি যাবে। তাহলে এই যে জিনিসটা বোঝাচ্ছে এটাকে যদি ভাঙি আমরা তাহলে কি পাবো? প্রথমে ধরলাম আর এর মান 0, যদি ধরি আর এর মানটা যদি 0 নিই তাহলে 0 সমান কত হবে? 2 × 0 + 1, মানে প্রথম সংখ্যাটা কত পেলাম? 1। সামেশন চিহ্ন আছে তো তার মানে হচ্ছে প্লাস। এরপর যদি 0-র পর কি হবে? 0-র পর 1,
2 3 4 এবং ম্যাক্সিমাম 5 অবধি যাবে। তাহলে 0 বসালে 1 হচ্ছে, 1 বসালে কত হবে 3, তারপরে কত হবে 5, তারপর কত হবে 7, তারপর 9, তারপর 11। তাহলে এই যে সামেশন চিহ্নটা দিয়ে আমরা এই যে সসীম শ্রেণীটাকে সেটা বোঝালাম, তাই না? এখানে এই 1 প্লাস 3 প্লাস 7 প্লাস 9 প্লাস 11, এই যে বিজোড় সংখ্যার 1 থেকে 11 অবধি যে বিজোড় সংখ্যার যোগফল যেটা, এটা একটা শ্রেণী, তাই না? এই শ্রেণীটাকে কি শ্রেণী বলছি? সসীম শ্রেণী। কি শ্রেণী? সসীম শ্রেণী। সেটা কিভাবে লিখেছিলাম? এইভাবে লিখেছিলাম, সামেশন অফ আর, যেটা হচ্ছে আমার 0 to 5 অফ কি 2r প্লাস 1। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে যদি সসীম শ্রেণী হয়ে যায়, তাহলে আমরা যদি এখানে একটা সাপোজ স্লাইড একটু চেঞ্জ করে দিলাম, এখানে আমরা আরটাকে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাচ্ছি, তাহলে শ্রেণীটা চেঞ্জ হয়ে যাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আর এর ভ্যালুটা কি হবে? 1 2 3 4 5 6 করে ডট 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 ইনফাইনাইট পর্যন্ত আমার চলতে থাকবে। তখন কি হবে? প্রথম পদটা তো অবশ্যই আর 1 হবে, তাই না? আর যদি 0 হয় তাহলে কত হবে? 2 × 0 + 1 মানে 1, 3 5 7 9 11 এবং প্লাস ডট 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 ইনফাইনাইট পর্যন্ত চলবে। তখন কিন্তু আমরা এটাকে সসীম শ্রেণী না বলে এটাকে আমরা কি বলবো? অসীম শ্রেণী বলছি। বোঝা গেছে? তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে টু আর প্লাস 1, আর 1 0 থেকে শুরু করে 4 অব্দি যাচ্ছি। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু একটা সসীম শ্রেণীর উদাহরণ, যেটাকে ভাঙলে আমরা 1 + 3 + 5 + 7 + 9 পাবো। আর এইটাকে যদি আমরা নোটেশন দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে কিন্তু 2r + 1, আর হচ্ছে 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত চলবে। তখন কিন্তু আমরা যে শ্রেণীটা পাবো সেটা হচ্ছে এই শ্রেণীটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে শ্রেণী লিখলাম, এটাও কিন্তু একটা ম্যাথমেটিক্যাল নোটেশন দিয়ে আমরা শ্রেণীটাকে প্রকাশ করছি। তাহলে শ্রেণী বিষয়টা কি বোঝা গেছে? আজকের আমাদের টপিক কিন্তু প্রগতি বা প্রোগ্রেশন নিয়ে, কারণ তোমাদের যে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ যে চ্যাপ্টারটা তোমরা ক্লাস 11-এ পড়ছো বা পড়বে, সেটাতে কিন্তু 3টি বিশেষ ধরনের প্রগতি নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে। 3টি বিশেষ ধরনের প্রগতি। কি কি প্রগতি রয়েছে তোমাদের সিলেবাসে? যেগুলো রয়েছে 3টি বিশেষ ধরনের প্রগতি। কি কি প্রগতি রয়েছে? প্রথমটাকে বলছে সমান্তর প্রগতি, 2 নম্বর রয়েছে গুণোত্তর প্রগতি, 3 নম্বর রয়েছে বিপরীত প্রগতি। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই 3টি। আমি 1 বাই 1 প্রত্যেকটা প্রগতি রয়েছে, তাদের কি ব্যাপার রয়েছে, কি বিষয়বস্তু, সবকিছু আমি ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই আমাকে কিন্তু সমান্তর প্রগতি নিয়ে আলোচনা করতে হবে, তাই না? তাহলে প্রথমেই আমি কিন্তু চলে আসছি সমান্তর প্রগতি। তাহলে নেক্সট যে টপিক সেটা হচ্ছে সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন, শর্টকাটে যেটাকে বলছে এপি। বোঝা গেছে? তাহলে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আমরা প্রগতি মানেই তো দেখলাম বেশ কিছু সংখ্যা একটা নির্দিষ্ট প্যাটার্নে লেখা রয়েছে। সাপোজ একটা আমি এক্সাম্পল নিচ্ছি, 2 4 6 8 10 12। এই যে সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলেছে। কি নিয়ম মেনে চলেছে? প্রথম যে সংখ্যা, কি এটা? প্রথম যে সংখ্যা, এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে একটা অনুক্রম, তাই না? বা একটা প্রগতি। এই যে অনুক্রমটা, সেটা প্রথম সংখ্যাটা কত? 2, দ্বিতীয় সংখ্যা কত? 4। তাহলে 2 থেকে 4 কি নিয়মে তৈরি হয়েছে? +2 হয়ে। তাহলে 4 থেকে 6 কি নিয়মে তৈরি হয়েছে? আবার +2 হয়ে।
6 থেকে 8 কি নিয়মে তৈরি হয়েছে, আবার +2 হয়ে। 8 থেকে 10 কি নিয়মে তৈরি হয়েছে, +2, তারপর +2। আমরা যদি নেক্সট নাম্বারটা খুঁজতে যাব, অটোমেটিক আমি বলে দেবো +2 করে সেটা 14 হবে, 14 হবে, তাই না? তাহলে এই যে অনুক্রমটা বা যে প্রগতিটা আমি লিখেছি, সেই প্রগতির প্রথম পদ হচ্ছে 2 এবং তাদের প্রত্যেকটি পদের মধ্যে একটা সাধারণ অন্তর রয়েছে, সাধারণ অন্তর, সেটাও 2। কেন? কারণ প্রত্যেকটা পদ 2 2 2 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে একটা প্রগতি সমান্তর প্রগতি কিনা বা এপিতে আছে কিনা, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে কিনা, সেটা বোঝার সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে আমার সেখানে দুটি তথ্য, দুটি ইনফরমেশন থাকবে, যেটা হচ্ছে প্রথম পদ একটা থাকবে, প্রথম সংখ্যা যেটা সেটা থাকবে, এবং তাদের মধ্যে একটা সাধারণ অন্তর, যে অন্তরটা প্রত্যেকটা নাম্বার তৈরি করতে কাজে লাগবে। বোঝা গেছে? তাহলে এই সিচুয়েশন বা এই সিকোয়েন্সে যদি কোনো জিনিস তৈরি হয়, তখন আমরা তাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি বলবো। ক্লিয়ার? আমি আরেকটু এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝিয়ে দিই। তাহলে একটা সংখ্যা, বেশ কতগুলি সংখ্যা এপিতে থাকতে হলে প্রথম পদ যেটা সেটা একদম মাস্ট থাকতে হবে। তাহলে প্রথম পদকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করি। ক্লিয়ার? আর প্রত্যেকটি পদের মধ্যে যে সাধারণ অন্তরটা থাকছে, সেই সাধারণ অন্তরটাকে আমরা স্মল ডি দিয়ে ডিনোট করি। বোঝা গেছে? তাহলে প্রথম পদ যদি এ হয় এবং সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে যে প্রোগ্রেশনটা, অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা লিখবো, সেটা কি হবে? প্রথম পদটা কি হবে? এ হবে, তাই না? তাহলে তার পরবর্তী পদ কত হবে? এর সাথে ডি প্লাস হবে। কেন? ডিটা কি সাধারণ অন্তর, তাহলে এর সাথে ডি প্লাস হয়ে গেল। এর পরবর্তী যে নাম্বার, এটা কি T1, তাই না? টার্ম 1, এটা কি T2, টার্ম 2। টার্ম 3টা কি হবে? এর সাথে যেটা রয়েছে এ প্লাস ডি, তার সাথে আরো একটা ডি যুক্ত হবে। তাহলে এ প্লাস ডি মানে কত হবে? এ প্লাস 2D, তাই না? আচ্ছা, T4টা কত হবে? তাহলে এ প্লাস 2D প্লাস আর একটা ডি, তার মানে নেক্সট নাম্বারটা কত? এ প্লাস 3D। এইভাবে কিন্তু আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন এপিতে থাকা সংখ্যাগুলি পর চলতে থাকবে। তাহলে এপিতে থাকা সংখ্যাগুলির যে সাধারণ আকার, সেটা কিন্তু আমরা এইভাবে লিখব। কিভাবে লিখব? প্রথম পদ এ, তারপরের যে পদ এ প্লাস ডি, তারপরের পদ এ প্লাস 2D, তারপরের পদ এ প্লাস 3D, এইভাবে পরপর কিন্তু সংখ্যাগুলি চলে যাবে। বোঝা গেছে? তাহলে এই এপি লেখার জন্য আমার মেইনলি কি কি লাগছিল? একটা ছিল এ, যেটা প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, এবং যদি বলা হয় যে প্রথম এন সংখ্যক পদকে লিখতে, তাহলে এন হচ্ছে একটা নাম্বার, যে নাম্বার অবধি আমাকে পদগুলিকে ব্যাখ্যা করতে হবে বা লিখতে হবে। সাপোজ এখানে আমি কি লিখেছি? T1 মানে প্রথম পদ, T2 মানে দ্বিতীয়, T3 মানে তৃতীয়, T4 মানে চতুর্থ পদ। আমাকে বললো এন তম পদ বের করো, এন তম পদ। ঠিক, তাহলে আমি এন তম পদ কি করে বের করব আমি দেখিয়ে দিই। তাহলে T1 মানে প্রথম পদ, টার্ম 1 বা প্রথম পদ, তাই না? প্রথম পদ আমি লিখি, প্রথম পদ যেটাকে T1 বলছি এবং যেটা এ দিয়ে লিখছি। ক্লিয়ার? এখন যদি বলা হয় দ্বিতীয় পদ, তাহলে T2 টার্ম 2 কি হবে? এ প্লাস ডি, যেহেতু সাধারণ অন্তরটা হচ্ছে ডি। T3 এ প্লাস 2D, T4 এ প্লাস 3D, তাই না? এইভাবে যদি বাড়তে থাকে, তাহলে এখানে যদি বলা হয় Tn মানে n তম পদ যদি বার করতে বলা হচ্ছে, আমরা সেটাকে কি দিয়ে লিখবো? Tn। প্রথম পদ T1, দ্বিতীয় পদ T2, তাহলে তৃতীয় পদ T3, T4, ঠিক সিমিলার আমার Tn আসবে। Tn বলতে কি বোঝাচ্ছে? এই এপিতে থাকা সংখ্যাগুলির n তম পদটি কত। তো n তম পদটি যে সূত্র বা ফর্মুলা হবে, সেটা কি একবার ভালো করে লক্ষ্য করো।
প্রথমের যে নাম্বারটা রয়েছে এরকম রয়েছে a প্লাস 0 × d লিখতে পারি, 0 × d তো লেখা যায়। তাহলে যখন পদ নাম্বার 1 মানে প্রথম পদ, তখন d এর যে গুণিতক সেটা কি 0। যখন দ্বিতীয় পদ আসছি d এর গুণিতকটা কি ইন্টু 1 ইন্টু তো করতে পারি। যখন 3 নাম্বার পদে আসছি তখন 2 গুণ হচ্ছে, 4 নাম্বার পদে আসছি তখন 3 গুণ হচ্ছে, মানে যততম পদ বের করছি এখানে কিন্তু 1 কম আসছে, তাই না? তাহলে tnটা কি হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ক্লিয়ার? তাহলে যদি আমাকে 10তম পদ বার করতে বলা হয় t10, 10তম পদ, 10তম পদ বার করতে বললে কি করব? সিমিলার a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d মানে 9d। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে tn বা n-তম পদ বার করার একটা সূত্র, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র, যেটা তোমাদের অঙ্ক ক্ষেত্রে খুব কাজে লাগবে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে সূত্র 1। ক্লিয়ার? তাহলে যে কোনো এপিতে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতির প্রথম পদ যদি a হয় এবং সাধারণ অন্তর যদি d হয়, তাহলে n-তম পদ কিভাবে বের করব? প্রথম পদ প্লাস n-1, মানে যত পদ সংখ্যা বার করতে বলেছে সেটা -1 ইন্টু সাধারণ অন্তর। ক্লিয়ার? tn সমান a প্লাস n-1 ইন্টু d। তাহলে এটা হলো একটা tn বের করার সূত্র। এখন ওই এপিতে যে নাম্বারগুলি রয়েছে তাদেরকে যদি যোগ করতে বলা হয়, কি করতে বলা হয়? যোগ করতে যদি বলা হয়, তাহলে আমার n সংখ্যক পদের যোগফল নির্ণয় কিভাবে করব? n সংখ্যক পদের যোগফল এপিতে থাকা অবশ্যই এপি নিয়ে আলোচনা করছি, তো এপিতেই আছে। তাহলে এপিতে থাকা n সংখ্যক পদের আমার যোগফল, যেটাকে আমরা SN বলছি। tn কি পেয়েছিলাম? tn পেয়েছিলাম a প্লাস n-1 ইন্টু d। তো এটা হচ্ছে SN, মানে সাম অফ n টার্মস, সাম অফ n টার্মস, n-তম পদ, n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল SN। ক্লিয়ার? তাহলে SN বলতে কি বোঝাচ্ছে বলতো? S বলতে এটা বোঝাচ্ছে না যে t1 t2 t3 ডট 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 tn অবধি আমার যোগ করতে বলেছে, তাই না? যদি সিকোয়েন্সটা এরকম হতো, এপিটা এরকম হতো যে 1 3 7 1 3 5 7 9, তাহলে এটা ছিল একটা এপিতে থাকা অবস্থায় সিকোয়েন্স, তাই না? অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখন যদি এটাকে যোগ করতে বলা হয় তাহলে 1 + 3 + 5 + 7 + 9 এরকম হবে, তাই না? তাহলে প্রথম পদ প্লাস দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যতগুলি পদ আছে সবগুলো যোগ করো। তাহলে এখানে যদি বলেছি আমি n সংখ্যক পদ, তাহলে কত যোগ করব? tn সংখ্যক যোগ করব, তাই না? তাহলে t1 + t2 + t3 + ডট 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 tn। ক্লিয়ার? এবার এই যে লাইনটা, এটা আমি একটু অন্যভাবে লিখছি। কি লিখবো? SN। SN সমান, আমি যদি প্রথম পদটাকে a লিখতে পারি, দ্বিতীয় পদটাকে লিখছি a প্লাস d হবে, তৃতীয় পদটাকে লিখছি a প্লাস 2d, এইভাবে চলতে থাকছে। ঠিক আছে? এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমরা যে শেষ পদ সেটাকে আমরা লিখছি L, মানে এপিতে থাকা যে পদ সংখ্যাগুলি রয়েছে তার শেষতম পদটাকে আমরা L ধরছি। এলটাকে কি লিখছি? এলটাকে লিখছি শেষতম পদ। ঠিক? তাহলে এল যদি শেষ হয় তাহলে তার আগের পদটা কত হবে? এল এর থেকে ডি কম, কারণ এখানে যদি a প্লাস ডি হয়, আমরা যদি ব্যাকে যাই, পেছনে যাই, তাহলে a প্লাস ডি আর এর মধ্যে পার্থক্য কি? ডি এর পার্থক্য। তাহলে a প্লাস ডি থেকে যদি মাইনাস ডি ক্যালকুলেট করি তবে তো আমার এটা আসবে, তাই না? তাহলে এটা যদি এল হয় তাহলে তার আগের পদটা নিশ্চয়ই আমার এল মাইনাস ডি হবে। হবে? তারও আগের পদটা কি হবে? এল মাইনাস 2d হবে।
এল মাইনাস ডি এর থেকে আরো একটা ডি মাইনাস করো, তাহলে এল মাইনাস টু ডি। ক্লিয়ার? তাহলে এই যে এসটাকে আমরা প্রথম পদ, সাধারণ অন্তর এবং শেষ পদ কি কি ইউজ করলাম? প্রথম পদ, সাধারণ অন্তর এবং শেষ পদ, এই তিনটি ভেরিয়েবল দিয়ে আমি পুরো জিনিসটাকে লিখলাম। তাহলে এস এন বলতে এটা লিখতে পারি, লেখা যায় তো? আচ্ছা, এরপর ওই এস এনটাকে আমি একটু ঘুরিয়ে লিখি, এই দিক থেকে লেখার চেষ্টা করি। তাহলে প্রথম পদটা কি হবে? এল, তাই না? তারপরেরটা কত হবে? এল মাইনাস ডি, এল মাইনাস টু ডি প্লাস ডট 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 ডট, একদম লাস্ট পদটা কি হয়ে যাবে? প্রথম পদটা হয়ে যাবে এ, তার আগেরটা কত? এ প্লাস ডি, তার আগেরটা কত? এ প্লাস টু ডি, তাই না? তাহলে এই এসএনও যা, এই এসএনও তাই। আমরা প্রথমটা লিখেছিলাম 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 আকারে, পরেরটা লিখলাম 7 প্লাস 5 প্লাস 3 প্লাস 1 আকারে, দুটোই তো একই জিনিস। এটাও S4, এটাও হচ্ছে S4, চারটি সংখ্যার যোগফল। আমি কেন লিখলাম আমি এখনই দেখতে পাবে। তাহলে এই দুটি যে লাইনকে আমরা আসলে এখানে যোগ করব, কি করব? যোগ করব। তাহলে এসএন যুক্ত এসএন মানে 2SN হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি হবে? দুটো যোগ করে এ প্লাস এল পাচ্ছি। তাহলে এ প্লাস এল, এখানে কি হবে বলতো? এখানে আমি ডি ডি যদি ক্যান্সেল করি অপন নিচে, তাহলে কি হবে? প্লাস এ প্লাস এল। একই রকম এখানেও যদি টু ডি ক্যান্সেল করি, তাহলে এ প্লাস এল আসছে। পরেরটাও টু ডি ক্যান্সেল করলাম, এ প্লাস এল পেলাম। পরেরটা ডি ক্যান্সেল করছি, এ প্লাস এল। আর এখানেও কিন্তু এ প্লাস এল, এ নিচে এল ওপরে। তাহলে এখানে এ প্লাস এল কতবার হবে? কতবার লেখা আছে আমার? এন সংখ্যক পদ, তাই না? তাহলে এখানে এন সংখ্যক এ প্লাস এল হবে, এন সংখ্যক এ প্লাস এল। তাহলে এটাকে ইন শর্ট যদি আমি এরকম লিখি, তাহলে তো ঠিক লেখা হবে, তাই না? এন ইন্টু এ প্লাস এল, এন সংখ্যক 5-এর যোগফল, 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5। আমি যদি 4টা 5-এর যোগফল কি করি? 4 ইন্টু 5, তাই না? 20। কতগুলি সংখ্যায় আছে এবং একই সংখ্যা বারবার রিপিট হয়েছে, তখন আমরা এটা গণিত আকারে লিখে দিই। ঠিক সেরকম ভাবে এখানে আমি যখন লিখবো, তাহলে এন ইন্টু এ প্লাস এল, এটা কার মান? এটা হচ্ছে 2SN এর মান। 2SN সমান এন ইন্টু এ প্লাস এল। তাহলে আমরা কি বার করছিলাম? এসএন এর ভ্যালু বার করছি। তাহলে এসএন এর ভ্যালু বার করতে হলে আমাকে, এসএন এর ভ্যালু বার করতে হলে আমাকে যেটা পেলাম সেটাকে বাকিগুলো মুছে দিচ্ছি আমি। যে লাইনটা আমি শেষ লাইন পেয়েছি সেটা হচ্ছে এরকম, যে 2SN সমান হচ্ছে এন ইন্টু এ প্লাস এল। তাহলে এসএন সমান কত হবে? এসএন সমান n/2 ইন্টু এ প্লাস এল, তাই না? এই দুইটা এদিকে পাঠিয়ে দিলাম। তাহলে এসএন এর যে সূত্র বা ফর্মুলা বা সাম অফ n টার্মস, সাম অফ n টার্মস, সাম অফ n টার্মস, n সংখ্যক পদের যোগফল, সূত্রটা কি দাঁড়ালো? n/2 ইন্টু এ প্লাস এল। যদি ভাষায় লিখি, এনটা কি? পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা বাই 2 গণিত এ প্লাস এল। এ মানে প্রথম পদ, প্লাস এল হচ্ছে কি? শেষ পদ। তাহলে এন সংখ্যক পদের যোগফলের যে সূত্র পেলাম সেটা হচ্ছে কেমন? পদ সংখ্যা ভাজিত 2 ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ। এসএন ইকুয়ালস টু কি পেলাম? এসএন ইকুয়ালস টু n/2 ইন্টু এ প্লাস এল। তাহলে এসএন এর একটা সূত্র আমি বের করলাম। ক্লিয়ার? এই এসএন এর কিন্তু আরো একটা ফর্ম বা আরো একটা সূত্র আমরা লিখতে পারি, যেটা কিভাবে আসছে আমি দেখিয়ে দিই। কি পেয়েছি? এসএন ইকুয়ালস টু n/2 ইন্টু এ প্লাস এল। এই সূত্রটাও ব্যবহার করব আমরা কখন? যখন আমার পদ সংখ্যা বলে দেবে, প্রথম পদটি জানা থাকবে এবং শেষ পদটি জানা থাকবে। এন, এ, এল এই তিনটি যদি জানা থাকে আমার কাছে বা প্রদত্ত থাকে কোন শ্রেণীর কোন এপির, তখন আমরা ওই যে এপিটার যে সাম বা যোগফল বের করব সেটা কিন্তু এই সূত্রটা ইউজ করে করব। ঠিক আছে?
অনেক সময় হয়তো শেষ পদটা বলে দেয় না, এই এল এর ভ্যালুটা হয়তো বলে দেয় না, তখন যদি আমাকে যোগ বার করতে বলে তাহলে এই এলটাকে রিমুভ করে দিলেই হয়ে যাবে। এলটা কি? এলটা কি এনতম পদ, শেষ পদ। এলটা কি? এল হচ্ছে শেষ পদ। তো এন সংখ্যক যদি পদ থাকে তাহলে এই এন সংখ্যক পদের মধ্যে এন তম পদটাই কি এল নয়? তাই তো, শেষ পদ মানেই তো এন তম পদ। এন সংখ্যক 10টা যদি পদ থাকে তাহলে 10তম পদটাই হচ্ছে শেষ পদ, তাই না? তাহলে এখানে টি এন হচ্ছে এল, টি এন হচ্ছে এল। এই সূত্রের মধ্যে যদি এল এর পরিবর্তে আমি টি এন কে বসাই তাহলে যেটা আসবে সেটা একটা নতুন ধরনের ফর্ম পাবো, যেটা হচ্ছে n/2 a প্লাস টি এন। n/2 a প্লাস টি এন। টি এন এর সূত্র কি? টি এন এর সূত্র আমি আগে জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বসিয়ে দিই, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। একটু ভালো করে লিখলে n/2 এখানে a যোগ করে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এইটা হচ্ছে এসএন এর একটা দ্বিতীয় ফর্ম বা দ্বিতীয় সূত্র, যখন আমার শেষ পদ জানা থাকবে না অথচ তার পরিবর্তে দেখবে ডি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে বা আমরা ডি এর ভ্যালুটা বের করে নিতে পারছি, তখন কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করে আমার সেই যে এপি বা সেই যে প্রগতিটা থাকবে তার যোগফল আমি নির্ণয় করব। তাহলে এসএন এর আরেকটা ফর্ম পেলাম। এসএন সমান কি পেলাম? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বোঝা গেছে? তাহলে এপির টিএন বার করতে শিখলাম, এন তম পদ, এন সংখ্যক পদের যোগফল, তাও আবার দুটো সূত্র আমি মোটামুটি শিখলাম। এরপরে আমি চলে আসছি আমাদের নেক্সট টপিক, তোমরা একটু নোট করে নিতে পারো। সমান্তরীয় মধ্যক। আমরা পরের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমান্তরীয় মধ্যক বা অ্যারিথমেটিক মিন। সাপোজ আমাদেরকে বলা হলো যে এ বি সি তিনটি সংখ্যা এপিতে আছে। এপিতে আছে মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, মানে সমান্তর প্রগতিতে আছে। তাহলে এ বি এবং সি যদি তিনটি পরপর সংখ্যা যদি সমান্তরীয় মধ্যকে থাকে তাহলে আমরা এটাকে একটা পদ, দুটো পদ, তিনটে পদ, তৃতীয় পদ, এখানটাতে এ বলছি, এখানে বি বলছি, এখানে সি বলছি। তো আমরা প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কিভাবে তৈরি করি? কিভাবে? ডি প্লাস করে। তার মানে নিশ্চয় এ আর বি এর মধ্যে সাধারণ অন্তরটা কত? ডি। তাহলে আমরা বি কে যদি বি থেকে যদি এ কে বিয়োগ দেব তাহলে কি বেরোবে? সাধারণ অন্তরটা বেরোবে। সিমিলারলি যদি বি থেকে সি কে তৈরি হয়েছে তো নিশ্চয়ই আমার সেই ডিটা প্লাস হয়ে এসছে, মানে একই সাধারণ অন্তর বারবার হয় না, তাই না? একই সাধারণ অন্তর বারবার হয়। তাহলে এখানে যদি আমরা লিখি যে সি থেকে যদি বি কে বিয়োগ করি তাহলে সেই সাধারণ অন্তরটাই রিটার্ন হওয়ার কথা। তাহলে এ থেকে বি এর যে সাধারণ অন্তর মানে বি মাইনাস এ, বি থেকে সি এর যে সাধারণ অন্তর মানে সি মাইনাস বি, দুটোই হচ্ছে একই। অর্থাৎ এখানে লেখা যাবে না যে বি মাইনাস এ সমান সি মাইনাস বি, তাই তো? বি থেকে এ কে বিয়োগ করলে যতটা উত্তর পাবো সি থেকে বি কে বিয়োগ করলে ঠিক একই উত্তর পাবো। আমি একটা এক্সাম্পল দেখিয়ে নিচ্ছি। প্রথম পদটা ধরলাম 5, তারপরে হয়তো +3 করে পাচ্ছি আমি 8, তারপরেরটা কত হবে? 11, তারপরেরটা কত হবে? 14। কেন হবে? কারণ +3 করে করে যাচ্ছে। তাহলে এই 8 থেকে 5 কে বিয়োগ করে যত পাওয়া যায় 11 থেকে 8 কে বিয়োগ করে ঠিক ততই পাওয়া যাবে, তাই না? আবার সিমিলার যদি 14 থেকে 11 বিয়োগ করি ঠিক একই সাধারণ অন্তরটা পাওয়া যাবে। কখন পাওয়া যাবে? যদি তারা এপিতে থাকে। তো আমাকে তো এপিতেই আছে বলেছে, তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইজ ইকুয়ালস টু তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। ঠিক? তাহলে এটা যদি হয় তাহলে আমরা যদি সমানের এদিকে নিয়ে আসি, বি রইলো, এখান থেকে একটা বিটাকে নিয়ে চলে এলাম, আর এদিকে সি প্লাস এ। ক্লিয়ার? তাহলে 2b সমান a প্লাস
সি। বোঝা গেল? তাহলে বি সমান কি পাবো? এ প্লাস সি বাই 2, তাই তো? তাহলে বি সমান হচ্ছে এ প্লাস সি বাই 2। তাহলে এই যে মধ্যম পদ, মিডল টার্ম, তাই না, এই মধ্য পদ যেটা আসছে, এই মধ্য পদ ইকুয়ালস টু কত পাচ্ছি আমি? প্রথম পদ প্লাস তৃতীয় পদ বাই 2, তাই তো? তাহলে এই যে মধ্য পদ আসছে এটাই আসলে অ্যারিথমেটিক মিন। যদি 3টি সংখ্যা বলে দেয় তাদের অ্যারিথমেটিক মিন যেভাবে বের করলাম, এবার অনেকগুলি সংখ্যাও বলে দিতে পারে, অ্যারিথমেটিক মিন বার করার কিন্তু সেম ফর্মুলা। মধ্য পদ যেটা বেরোবে বা অ্যারিথমেটিক মিন যেটা বেরোবে, এ এম যেটা বেরোবে সেটা হচ্ছে এ প্লাস সি বাই 2, প্রথম পদ এবং শেষ পদ ভাজিত 2। তাহলে এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন বার করার ফর্মুলা। বোঝা গেছে? এরপর কয়েকটা এক্সাম্পল নিয়ে আমি তোমাদের এই যে ব্যাপারগুলো দেখলাম, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও একবার।